মুষলধারে বৃষ্টি পড়ছে। বৃষ্টির ছাট আর দমকা বাতাসে নদীর পানি উত্তাল। আরিফ আর সেলিম মাথায় গামছা পেঁচিয়ে দৌড়াতে দৌড়াতে কাছিকাটা খেয়াঘাটের যাত্রী ছাউনিতে এসে উঠল। ছাউনিটা 3 দিক থেকে টিন দিয়ে ঘেরা। সামনের দিকটা নদীর দিকে খোলা, ভেতরে একটা ভাঙা কাঠের বেঞ্চ। উস্তাদ, আপনারে কইছিলাম নদীর পার ধইরা শর্টকাট মারার দরকার নাই। দেখেন শেষ খেয়াটাও চইলা গেছে। এখন এই তুফানের রাইতে এই ভাঙা ছাউনিতে বইসা থাকা ছাড়া উপায় কি? চুপ কর গাধা, আমি কি জানতাম না কি তুফান আইব? তুই বেশি চিল্লাপাল্লা করিস না। এই কাছিকাটা ঘাট জায়গাটা বেশি সুবিধার না। চুপচাপ বেঞ্চে বইসা থাক, ফজর হইলে হয়তো নৌকা আইব। আর শোন, এই যে নদীর পাড় দিয়ে আইলাম, এতে আমাকে অন্তত 1 ঘন্টা বাজছে। বৃষ্টি না নামলে এতক্ষণ আমরা ঘরে বইসা গরম ভাত খাইতাম। আইসকা আমাকে তোক দিরে নাই, তাই এইখানে বইসা বৃষ্টির গান শুনতাছি। উস্তাদ, আপনি গান শুনতাছেন আর আমার কলিজা শুকাইয়া আমসুর হইয়া গেছে। এই কাছিকাটা ঘাটের কথা মনে হইলেই গা ছমছম করে। শুনছি গত মাসেও নাকি কোনো এক ব্যাপারী এই হানে রাত বিরাতে আটকা পইরা পাগল হইয়া গেছে। ব্যাপারী হয়তো তোর মতো ডরবুক আছিল, ভয় পাইলেই বুধ ঘাড়ে চাপে। তুই কি দেখোস নাই, জঙ্গল দিয়ে আসার সময় বড় বড় কয়েকটা মেহগনি গাছ কেমন মরমর কইরা ভাঙতাছিল? ওইগুলা হইল আসল বিপদ। এই টিনের চালা অন্তত আমাগো মাথা গোজার ঠাই তো দিছে। উস্তাদ, ওই দেখেন নদীর মাঝখানে কি জানি একটা ভাসতাছে। চাকা চাকা আগুনের গোলার মতো লাগতাছে না? আরে গাধা, ওইটা হইল জেলে নিগের নৌকার হারিকেন। ঢেউয়ের চোটে আলো ওলট পালট খাইতেছে। তুই তো দেহে নিজের ছায়া দেখলেও কালকা চিল্লাবি। একটু স্থির হইয়া বসতো, গামছাটা ভালো কইরে গায়ে পেঁচায় রাখ। শীতে তো দেহি কোকলা হইয়া গেছস। উস্তাদ, আপনি যাই বলেন, এই ছাউনির বাতাসটা কেমন জানি ভারী ভারী লাগতাছে। কেমন একটা পচা গন্ধ পাইতাছেন না? মনে হইতাছে নদীর তলা থাইকা কি জানি উইটা আইতাছে। শোন সেলিম, কাঠুরে হইতে হইলে কলিজাটা বড় করতে হয়। আমরা জঙ্গলের মানুষ, বাঘ ভাল্লুকরে ডরাই না। আর তুই ডরাইতাছস এই পচা বাতাস রে। বৃষ্টিটা একটু কমুক, দেখবি সব ঠিক হইয়া গেছে। এখন চোখ বন্ধ কইরা ঝিমাইতে থাক, তর্ক কইরা রাইত পার করার দরকার নাই। কাছিকাটা ঘাট নিয়ে গ্রামের মানুষের মধ্যে অনেক ভয়ঙ্কর গল্প চালু আছে। নদীর এই জায়গাটা খুব গভীর। গত কয়েক বছরে এখানে বেশ কয়েকটা নৌকাডুবির ঘটনা ঘটেছে, আর অনেক মানুষের লাশ পাওয়া যায়নি। সেলিম ভয়ে ভয়ে চারদিকে তাকাচ্ছে। হঠাৎ বৃষ্টির শব্দের ভেতর থেকে কাদায় পা ফেলার শব্দ শোনা গেল। কেউ একজন যাত্রী ছাউনির দিকে হেঁটে হেঁটে আসছে। সেলিম ভয়ে আরিফের পেছনে লুকিয়ে পড়ল। উস্তাদ, কে যেন আইতাছে মনে হইতাছে। কে রে? কে ওইখানে? অন্ধকারের ভেতর থেকে হ্যারিকেন হাতে একজন বয়স্ক লোক ছাউনির ভেতরে ঢুকল। তার গায়ে একটা পুরনো রেনকোট, মাথায় মাথাল বা কৃষকদের টুপি। লোকটার মুখ দেখে আরিফ আর সেলিম হাঁপ ছেড়ে বাঁচল। আরে মতিন কাকা, আপনি এত রাইতে এই তুফানের মধ্যে মাছ ধরতে বাইর হইছেন নাকি? আপনি তো ভয় লাগাই দিছিলেন আমাগো। আর কইও না বাজান, গরিবের আবার দিন আর রাত। এই তুফানে তো বড় মাছ জালে আটকায়। তোমরা এইখানে কি করো? খেয়া পাও নাই? না কাকা, বাজার থেকে ফিরতে দেরি হইয়া গেছে। আইসকা দেখি ঘাট ফাঁকা, রাইটটা এখানেই পার করন লাগবো। পাগল হইছ নাকি আরিফ? এই ভাঙা ছাউনিতে রাইত কাটাইবা? তুফান তো কেবল শুরু, একটু পরে নদীর পানি বাইটা এই ছাউনি ডুইবা যাইব। কন কি চাচা, তাইলে আমাগো উপায়?
আরে উপায় আছে। আমার বড় নৌকাটা ওই যে ওই কদম গাছটার নিচে বাঁধা আছে। নৌকার ভিতরে সুন্দর ছাউনি আছে, তাম আকাশে শুকনা মুড়ি আছে। চলো আমার নৌকায় গিয়া আরাম কইরা রাইত কাটাইও। ফজর হইলে তোমাগো পার কইরা দিমো। উস্তাদ, চলেন চলেন, এই ঠান্ডায় মইরা যাওয়ার থাইকা মতিন কাকার নৌকায় বৈশা মুড়ি খামু, তাও অনেক ভালো। চলেন কাকা। সেলিম এগুতে যাবে, ঠিক তখনই আরিফ সেলিমের হাত শক্ত করে চেপে ধরল। আরিফের চোখ হ্যারিকেনের আলোর দিকে। হ্যারিকেনের আলোয় কাঠের বেঞ্চের পেছনে টিনের বেড়ায় আরিফ আর সেলিমের কালো ছায়া পড়েছে। কিন্তু মতিন কাকা হ্যারিকেনের ঠিক সামনে দাঁড়িয়ে থাকলেও টিনের বেড়ায় তার কোনো ছায়া নেই। শুধু তাই নয়, মতিন কাকার পা থেকে পানি গড়িয়ে নিচে পড়ছে না, বরং পানি যেন নিচ থেকে ওপরের দিকে উঠছে। দাঁড়া সেলিম। কি হইল উস্তাদ? মতিন কাকা, আপনার বড় নৌকাটা তো গত বছর গাঙের পানিতে ডুইবা গেছিল। আপনি না নতুন ছোট ডিঙে কিনছিলেন, বড় নৌকা পাইলেন কই? মতিন কাকার মুখের হাসিটা হঠাৎ করেই মিলিয়ে গেল। তার চোখ দুটো ঘোলাটে হতে শুরু করলো। ওইটা আমি পানি দাইকা তুইলে আনছি। আরি চলো নৌকায় চলো, নদীর পানি অনেক ঠান্ডা, আমার একা একা ঠান্ডা লাগে। না কাকা, আপনার নৌকায় আমরা যাবো না, আমরা এইখানেই থাকবো, আপনি যান। রাইত তো অনেক হইছে আরিফ, আমার নৌকায় না গেলে যে আইজ রাইতে তোমাকে পানিতে ভাষণ লাগবো। আরিফ বুঝে গেছে সামনে দাঁড়িয়ে থাকা লোকটা মতিন কাকা নয়, এটা নদীর জলের কোনো অতৃপ্ত সত্তা, যে তাদের নদীর গভীর পানিতে টেনে নিয়ে যাওয়ার জন্য ফাঁদ পেতেছে। কালু ফকির এখানে নেই, তাদের নিজের বুদ্ধি খাটিয়েই বাঁচতে হবে। উস্তাদ, ও উস্তাদ, ওনার পা দেখেন, ওনার দুইটা পা তো মাটির দিকে না, উল্টা দিকে ঘুইরা আছে। ইয়া মাবুদ! মতিন কাকার শরীরটা এবার ধীরে ধীরে বড় হতে শুরু করলো। তার রেইনকোটের ভেতর থেকে নদীর পচা শ্যাওলা আর কাদার গন্ধ বের হচ্ছে। সে একটা হাত আরিফের দিকে বাড়িয়ে দিল। আমার নৌকায় চল আরিফ, নাইলে তোকে দুজনের রক্ত আমি এই ছাউনিতেই খামু। ছায়াহীন মতিন কাকা তার পচা শ্যাওলা ধরা হাতটা আরিফের দিকে বাড়িয়ে দিয়েছে। তার চোখ থেকে ঘোলাটে নদীর পানি গড়িয়ে পড়ছে। সে এক পা করে তাদের দিকে এগুচ্ছে। আরিফ এক মুহূর্ত দেরি না করে পেছনের দিকে রাখা সেলিমের বাজারের বস্তায় হাত ঢুকিয়ে দিল। আয় আরিফ, নদীর তলায় অনেক শান্তি, তোর রক্ত দিয়া আইজ আমি গোসল করবো। উস্তাদ, উস্তাদ, ও তো গাড়ির কাছে আইসা পড়ছে, কিছু একটা করেন। সেলিম, চোখ বন্ধ কর। আরিফ প্যাকেটটা দাঁত দিয়ে ছিঁড়ে প্যাকেটের ভেতর থাকা সাদা গুঁড়ো জিনিসটা এক ঝটকায় পিশাচটার চোখের উপর ছুঁড়ে মারল। সাদা গুঁড়োগুলো পিশাচের ভেজা মুখের উপর লাগার সাথে সাথে চ্যাত করে একটা শব্দ হলো এবং সেখান থেকে সাদা ধোঁয়া বের হতে শুরু করলো। আমার চোখ, আমার চোখ, এইটা কি? তুই আমারে কি দিয়া মারলি আরিফ? এইটা বাজারের কিনা খাঁটি লবণ, নদীর মিঠা পানির ভূত তুই। লবণের জ্বালা তোর হাড্ডি গুড্ডি পর্যন্ত পুরাইয়া দিব। আরিফের তীক্ষ্ণ বুদ্ধি কাজে লেগে গেছে। সে জানে জল পিশাচ বা নদীর অশুভ আত্মা লবণের সীমানা পার হতে পারে না। লবণ তাদের চামড়া পুড়িয়ে দেয়। সেলিমের বাজারের বস্তায় থাকা 2 কেজি লবণের প্যাকেটটাই এখন তাদের বাঁচার একমাত্র হাতিয়ার। পিশাচটা যন্ত্রণায় কাতরাতে কাতরাতে কয়েক পা পিছিয়ে গেল। সে লবণ গণ্ডির বাইরে দাঁড়িয়ে রাগে ফুঁসছে। তার আসল রূপ ধীরে ধীরে বেরিয়ে আসছে। মুখের চামড়া খসে গিয়ে মাছের মতো কানকো দেখা যাচ্ছে। হ্যাঁ উস্তাদ, আপনি তো ম্যাজিক দেখায় দিলেন। ভূত তো লবণের ডরে
কাছে আইতাছে না। খুশি হওয়ার কিছু নাই রে সেলিম, আমরা সাময়িক সময়ের জন্য বাইচা গেছি। তুই বাইরে তাকায়া দেখ। কতক্ষণ বইসা থাকবে এই গন্ডির ভিতর? নদীর পানি তো ওইটা আইতাছে, আর 2 মিনিট পানি আইসা তোর লবণ ধুইয়া নিয়ে যাইব, তারপর তোরা আমার। উস্তাদ, পানি তো গন্ডির কাছাকাছি আইসা পড়ছে, এখন আমরা কি করবো? লবণের দাগ তো এবার মুইসা যাইব। আরিফ খুব দ্রুত চারপাশটা পর্যবেক্ষণ করল। সে কাঠুরে, কোন জিনিসের ভার কতটুকু সেটা সে খুব ভালো বোঝে। সে দেখল যাত্রী ছাউনির সামনের দিকে লোহার খুঁটিটা অনেক পুরনো এবং জং ধরা। তুফানের বাতাসে চালের ভারী টিনগুলো মটমট শব্দ করছে। সে একটা বুদ্ধি বের করল। সেলিম, তোর হাতে যেই বাঁশের লাঠিটা আছে ওইটা শক্ত কইটা ধর। আমি যখন মার কমু তুই তোর সর্বশক্তি দিয়া ওই জং ধরা লোহার খুঁটিটায় বাড়ি মারবি। আমি পিশাচটারে খুঁটির নিচে ডাইকা আনতাছি। কিন্তু উস্তাদ, চাল ভাঙা পড়লে তো আমরাও চাপা পড়বো। আরে, আমরা পেয়েছে তলায় লুকামু। তুই খালি আমার কথা শোন, রেডি থাক। আরিফ সোজা হয়ে দাঁড়ালো এবং গণ্ডির একেবারে শেষ মাথায় গিয়ে পিশাচটার দিকে তাকালো। তার মুখে কোনো ভয় নেই, বরং একটা তাচ্ছিল্যের হাসি। এই ছায়াহীন ভূত, তুই তো একটা কাপুরুষ। তোর এতই যদি সাহস থাকে তাইলে আয় না সামনে, আয় আমার গলা ধর। এত বড় সাহস? পানি আইসা পড়ছে, এই তো লবণের দাগ মইসা গেল, এখন তোরে আমি জ্যান্ত সিবায়া খামো। নদীর পানি এসে সত্যি লবণের দাগটা ভাসিয়ে নিয়ে গেল। পিশাচটা একটা বিকট শব্দ করে লবণের গণ্ডি পার হয়ে সোজা আরিফের দিকে লাফ দিল। সে ঠিক যাত্রী ছাউনির সেই দুর্বল লোহার খুঁটিটার নিচে এসে পড়েছে। সেলিম, মারকোপ এহো নেই। ইয়া আল্লাহ, বাঁচাও আমাগো। টং করে একটা বিকট শব্দ হলো। সেলিমের বাঁশের আঘাতে জং ধরা খুঁটিটা মাঝখান থেকে মটমট করে ভেঙে গেল। তুফানের বাতাস আর খুঁটি ভাঙার কারণে ওপরের ভারী লোহার অ্যাঙ্গেল সহ বিশাল টিনের চালটা হুড়মুড় করে ভেঙে পড়ল ঠিক পিশাচটার মাথার উপর। লোহা, লোহার ভার সরা, আমারে সাইরা দে, আমারে সাইরা দে। অশুভ আত্মারা কখনোই লোহার নিচ থেকে বের হতে পারে না। টন ওজনের লোহার চাল আর টিনের নিচে জল পিশাচটা চিরতরে আটকা পড়ে গেল। আরিফ আর সেলিম ব্রেঞ্চের তলা থেকে কোনো মতে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো। তাদের গায়ে কাদা আর ধুলো, কিন্তু শরীরে কোনো আঁচড় নেই। তারা দেখল টিনের চালের নিচ থেকে নদীর পানি লাল হয়ে বেরিয়ে যাচ্ছে এবং পিশাচটার আর কোনো শব্দ নেই। উস্তাদ, আপনি তো আজকে নিজের মাথা খাটাইয়া জমদূতরেও ফিরাইয়া দিলেন। আমি তো ভাবছিলাম আজকে আমাদের লাশ গাঙে ভাসবো। হ্যাঁ, জঙ্গল আর গাঙের ভূতগুলা বোকা হয় রে সেলিম। তাগো গায়ের জোর বেশি, কিন্তু বাইনসের মতো বুদ্ধি নাই। মাথা ঠান্ডা রাখলে দুনিয়ার সব বিপদ থেকে বাইর হওয়া যায়। দূরের মসজিদ থেকে ফজরের আজান ভেসে এলো। মেঘ কেটে গিয়ে ভোরের মিষ্টি আলো নদীর পানিতে এসে পড়েছে। আরিফ তার বাজারের থলে আর সেলিমের বস্তাটা কাঁধে তুলে নিল। চল সেলিম, রাইট শেষ। মহাজন কাঠের লেগে চিল্লা পাল্লা শুরু কইরা দিব। উস্তাদ, চলেন। আর জীবনেও শর্টকাট মারার কথা কমো না, রাস্তা দিয়াই যামো।